হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। বাই দ্য ওয়ে, আমি পূজা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাকুর পর্ব 11, অর্থাৎ মাকুর শেষ পর্বের প্রশ্নোত্তরের ক্লাস। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। আর যারা আজকের ক্লাসটাও শেষ অবধি দেখবে তারা কিন্তু জানতে পারবে আজকের প্রশ্নোত্তরের পিডিএফটা তোমরা কীভাবে পাবে। আর পর্ব 10 অবধি যারা প্রশ্নোত্তরের ক্লাস দেখোনি তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পেয়াদা কার চিঠি নিয়ে এসেছিল? পেয়াদা পোস্টমাস্টারের পাঠানো চিঠি নিয়ে এসেছিল। নেক্সট হচ্ছে, বটতলা আলোয় আলোকিত হয়েছিল কেন? বনের মধ্যে বটতলায় গনগন করে 3টে উনুন জ্বলছিল, সেই আলোতে চারিদিক আলোয় আলোকিত হয়েছিল। মালিক বুক চাপড়ে ডুকরে কেঁদে উঠল। মালিকের এই কেঁদে ওঠার কারণ কী ছিল? পেয়াদারূপে পিয়ন এসে জানিয়েছিল যে পোস্টমাস্টার মশাই তাকে সঙের চিঠির খবর জানাতে বনে আসতে বলেছেন এবং জানিয়েছিল যে সং লটারি জিতেছে। টিকিটটা অফিসে জমা দিলেই সে 5,000 টাকা পাবে। এ কথা শুনে মালিক বুক চাপড়ে কাঁদতে থাকে, কারণ টিকিটের আধখানা সে হারিয়ে ফেলেছে। হোটেলওয়ালা আসলে কে? হোটেলওয়ালা আসলে ছিল সার্কাস দলের মালিক নোটো অধিকারী। তাহলে এবার তোমার কথা রাখো। কোন কথা রাখার বিষয়টি এখানে বলা হয়েছে? মাকুকে কাদার কল দেওয়ার জন্য সোনার দেওয়া কথা রাখার বিষয়টি এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে, এই বলে দুই ভাই হাউ হাউ করে কেঁদে উঠল। দুই ভাই কারা ছিল, তারা কি বলেছিল? লীলা মজুমদারের মাকু কিশোর উপন্যাসের দুই ভাই ছিল হোটেলওয়ালা এবং ঘড়িওয়ালা। নকল দাড়ি গোঁফ খসে গেলে হোটেলওয়ালা স্বীকার করে নেয় যে সেই পালিয়ে যাওয়া নোটো অধিকারী। জিনিস কিনে টাকার অভাবে দাম না মেটাতে পেরে পালিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশের ভয়ে ছদ্মবেশ ধরে হোটেল চালিয়ে যে টাকা জমিয়েছে আর জন্মদিনে যে টাকা পেয়েছে তাতে সব ধার শোধ করে জিনিস ছাড়িয়ে আবার নতুন করে সার্কাস খুলতে পারবে। একথা শুনে ঘড়িওয়ালা বলে যে তার আর 5,000 টাকা হলেই সে ঘড়ির কারখানায় গিয়ে মাকড় যন্ত্রপাতির দাম মিটিয়ে দিতে পারবে। তাহলেই পেয়াদার ভয়মুক্ত হয়ে রোজ খেলা দেখিয়ে সে টাকা জমাতে পারবে। তারপরে একদিন ছুটি নিয়ে দুই ভাই মিলে মায়ের কাছে গিয়ে পেট ভরে মোচার ঘন্ট, মোচা চিংড়ি আর দুধ পুলি খেয়ে আসবে। নেক্সট হচ্ছে, কি দেখে সোনা চমকে উঠল? সঙের পকেটের আধখানা গোলাপি টিকিটের দিকে তাকিয়ে সোনা চমকে উঠল। মালিক লজ্জায় মাথা নিচু করেছিল কেন? সোনাটি আর বাপি স্বর্গের শুরুয়া খেয়ে মুগ্ধ হয়ে কে তা রেঁধেছে জানতে চাওয়ায় হোটেলের মালিক লজ্জায় মাথা নিচু করেছিল। পরের প্রশ্ন, তাহলে আবার ভাবনা কিসের? কেন এ কথা বলা হয়েছে? পিসেমশাইয়ের সামনে সার্কাসের মালিক নোটো অধিকারী ভয়ে ভয়ে হাত জোর করে এসে দাঁড়ায়। তাকে ধরার জন্যই একসময় পিসেমশাইয়ের বনে আগমন ঘটেছিল, কিন্তু পিসেমশাই তাকে জানান যে যেহেতু অধিকারী ধার দেনা সব শোধ করে দেবে বলেছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা কিন্তু শোধ হবে, যে তাই ভয় বা ভাবনার কিছু নেই। পরদিন থানায় গিয়ে টাকা জমা দিয়ে তারা যেন সব ব্যবস্থা করে আসে। সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে কে? সোনাটিয়া যাকে পেয়াদা ভেবেছিল সে আসলে পোস্ট অফিসের পিয়ন। যে সোনাটিয়ার চরিত্রকে তোমার কেমন লেগেছে সংক্ষেপে উল্লেখ করো। লীলা মজুমদারের কিশোর উপন্যাস মাকুতে সোনাটিয়া যেন চিরন্তন শৈশবের প্রতীক। তারা দুটি চরিত্র হলেও মানসিকতায় এবং আচরণে তারা এক। অন্য বাচ্চাদের মতোই অন্যকে স্নেহের ভাগ দিতে তারা রাজি নয়। আম্মা পিসির খোকার প্রতি পক্ষপাত করায় তারা অভিমানে কালিয়ার বনে চলে যায়। পথে ঘড়িওয়ালার সঙ্গে দেখা হয় এবং তারা মাকুর সন্ধানের দায়িত্ব পায়। এরপর মাকুর সঙ্গে তাদের পরিচয়, বন্ধুত্ব, বটতলার হোটেলে যাওয়া, সেখানে হোটেলওয়ালার যে কাজ করে দেওয়ার বিনিময়ে খেতে পাওয়া, এইভাবে তাদের দিন কাটতে থাকে। গল্পের মধ্যে তাদের কারণে অকারণে কাঁদতেও দেখা যায়। তাদের বাড়ির জন্য মন খারাপও হয়, অর্থাৎ স্বাভাবিক শিশু মনের সব বৈশিষ্ট্যই তাদের মধ্যে রয়েছে। কাহিনীর এক জায়গায় অচেতন মাকুরকে জাগাতে কিংবা মাকুর কান্নার ইচ্ছে পূরণের ক্ষেত্রেও টিয়া সোনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শেষ অবধি সোনা টিয়া বাড়িতে ফিরে যায়। মাকু কাহিনী বৃত্ত তাদের কেন্দ্র করেই সম্পূর্ণ হয়। সব মিলিয়েই সোনাটিয়া চরিত্র দুটির কার্যকলাপ কাহিনীতে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নেক্সট হচ্ছে, টিয়া গোলাপি কাগজের মোড়কে কি রেখেছিল? টিয়া গোলাপি কাগজের মোড়কে মামুনি সিঁদুর পরার উপর কাঠটা রেখেছিল। ঘড়িওয়ালা ছুটি নিয়ে বাড়ি গিয়ে মায়ের হাতে কী কী রান্না খেতে চায়? ঘড়িওয়ালা ছুটি নিয়ে বাড়ি গিয়ে মায়ের রান্না করা মোচার ঘন্ট, মোচা চিংড়ি এবং দুধ পুলি পেট ভরে খেতে চায়। নেক্সট হচ্ছে, হোটেলওয়ালার দাড়ি গোঁফের রহস্য কীভাবে উন্মোচিত হয়েছিল লেখো।
উত্তর, হোটেলওয়ালা তার জন্মদিনে যখন উনুনে চাপানো শুরুয়ার হাঁড়ির ঢাকনা খুলে তা বড় একটা কাঠের হাতা দিয়ে নাড়াতে লেগেছিল, তখনই তার মুখ থেকে দাড়ি গোঁফ জোড়া খুলে গিয়েছিল। এরপর সেটা হাঁড়িতে পড়ে শুরুয়ার সঙ্গে ফুটতে থাকে। সোনাটিয়া তার ন্যাড়া মুখের মুচকি হাসি দেখে অবাক হয়ে গিয়েছিল। যে হোটেলওয়ালা কিন্তু বেশ খুশি মুখেই জানায় এই দাড়ি গোঁফ মিশেই তার তৈরি শুরুয়া স্বর্গের শুরুয়া হয়ে উঠেছে। এই কথা বলে হোটেলওয়ালা সোনাটিয়াকে তার দাড়ি গোঁফের কথা কাউকে বলতে নিষেধ করে। তারপরে হোটেলওয়ালাও জানায় এই গোঁফ দিয়ে মুখ ঢেকে সে আসলে নিজেকে লুকিয়ে রাখে। যখন সকলে চলে যায় ঘাস জমিতে জানোয়ারদের খেলা দেখতে, সেই সময় দাড়িটাকে সে ভয়ে ভয়ে শুকিয়ে নেয়। কাহিনীর শেষ দিকে সোনার কৃতিত্বে কাঁদতে সক্ষম হয়ে উচ্ছ্বসিত মাকু ফুর্তিতে হোটেলওয়ালার দাড়ি খামচে ধরায় তার দাড়ি গোঁফ খুলে গিয়ে মাকুর হাতে ঝুলে পড়ে। তখনই সকলে আবিষ্কার করে যে হোটেলওয়ালাই হলো তাদের সার্কাস দলের পালানো নোটো মাস্টার। তাহলে এখানেই কিন্তু এই প্রশ্নোত্তরগুলো শেষ হলো এই পর্বের। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো, তোমাদের হেল্পফুল হলো তোমাদের জন্য এটা। যদি ক্লাসটা ভালো লাগে আর ক্লাসের পিডিএফটা তোমরা পেতে চাও, তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমরা আমাকে মেল করতে পারো। স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ, মেলে কিন্তু তোমরা তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। আজকের পিডিএফের পাসওয়ার্ড হবে 32। আর তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো। ক্লাসের পরে আমি সেখানেও পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট পিডিএফটা নিয়ে নিতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু রয়েছে ডিসক্রিপশন বক্সে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।